সকলকে ধন্যবাদ। আমাদের আজকের এই বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমি প্রথমে একটু পরিচয় করিয়ে দিই। আমার সাথে আমাদের ইন্ডাস্ট্রির সহকর্মী যারা আছেন, আপনারা জানেন এটা একটি 5টি অ্যাসোসিয়েশনের যৌথ সংবাদ সম্মেলন, যেটা প্রতি বছরই আমরা বাজেট পরবর্তী সময় করে থাকি। আমার ডান দিকে আছেন শ্রদ্ধেয় ওয়াহিদ শরীফ ভাই, সভাপতি বাক্য। তার ডানে আছে আমরিন রেজা, সহসভাপতি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই ক্যাব। আমার বায়ে আমার আরেকজন প্রিয় মানুষ, বড় ভাই বন্ধু এমদাদুল হক এমদাদ ভাই, আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং সুব্রত দা তার রিপ্রেজেন্টেটিভ খুব শীঘ্রই আমাদের মাঝে এসে জয়েন করবেন বাংলাদেশ কম্পিউটার সমিতি থেকে। এছাড়াও আমাদের সামনে উপস্থিত আছেন কামাল ভাই, আমাদের ভিপি অ্যাডমিন বেসিস, ইকবাল আহমেদ ফখরুল হাসান ভিপি ফাইন্যান্স বেসিস, শাহরুখ ইসলাম এবং রিসালাত ডিরেক্টর বেসিস। এছাড়াও আমাদের মাঝে আমিন ভাই, আমিনুল হক ভাই আছেন, ফাইন্যান্স সেক্রেটারি বাক্য। তারপরেও আমি ফর্মালি শুরু করার আগে আমার সবার উদ্দেশ্যে একটা কথা বলে শুরু করতে চাই। গতকাল রাতে আমাদের খুব প্রিয় একজন ইন্ডাস্ট্রি কলিগ তৌহিদ ভাই, বাক্যর সেক্রেটারি জেনারেল, এই তৌহিদ ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন। আমি আমাদের সবার পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার প্রতি দোয়া এবং জানিয়ে আমরা আজকের এই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শুরু করছি। তাছাড়াও আমি একটু বলে রাখি, আজকে মনে হয় বাদ আসর গুলশান সোসাইটি মসজিদে ওনার জানাজা অনুষ্ঠিত হবে। আমি তৌহিদ ভাইয়ের পক্ষ হয়ে আপনাদের সবাইকে যদি সম্ভব হয় আপনাদেরকে জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা বাজেটের ঠিক পূর্ববর্তী সময়ে আমরা এই একই জায়গাতে বসেই আমরা 5টি অ্যাসোসিয়েশন যৌথভাবে মূল যেই দাবিটা জানিয়েছিলাম আমাদের কর অব্যাহতির সময়সীমা বাড়ানোর জন্য, সেই কর অব্যাহতির সময়সীমা বাড়ানোর ক্ষেত্রে আপনারা আমাদের পাশে ছিলেন, আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই যৌক্তিক দাবিটার সাথে আপনারা একমত পোষণ করেছিলেন। এই জন্য আপনাদের প্রতি এবং আপনারা আমাদের এই দাবির কথাগুলো বারবার সংবাদ মাধ্যমে প্রচার করেছেন, এই জন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। সেই সূত্রে শুরুতেই আপনারা জানেন যে এবারের বাজেট প্রস্তাবনায় আইসিটি সেক্টরের কর অব্যাহতি আগামী 3 বছরের জন্য বর্ধিত করা হয়েছে। সেই জন্য আমি প্রথমেই আমাদের সবার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রাইভেট সেক্টর অ্যাডভাইজার এবং আমাদের খুব কাছের অভিভাবক মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইসিটি বিভাগ, এবং সেই সাথে এনবিআর, এই সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই দাবিটার সাথে একাত্মতা পোষণ করে আমাদের দাবিটাকে 3 বছরের জন্য মেনে নেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি যেই জায়গাটাতে আমরা মূল যেই কারণটায় আমরা দাবিটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যেটা বিশ্বাস করি এবং যেটা সত্যিকার অর্থেই ফ্যাক্ট, সেটা হচ্ছে যে সামনের যে স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশের নিউক্লিয়াস হিসেবে কাজ করবে আইসিটি। তার মানে হচ্ছে স্মার্ট বাংলাদেশ তৈরি হওয়া মানে হচ্ছে প্রত্যেকটা সেক্টরকে স্মার্ট হওয়া, এবং সেই প্রত্যেকটা সেক্টরের স্মার্ট হতে হলে প্রত্যেকটা সেক্টরকে তথ্য প্রযুক্তি সমন্বয় ঘটাতে হবে। অর্থাৎ তথ্য প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমেই এটা কৃষি খাত হোক বা শিক্ষা খাত হোক বা চিকিৎসা হোক অথবা ব্যাংকিং সেক্টর হোক, এমনকি আমার সামনে আপনারা যারা মিডিয়াতে কাজ করছেন মিডিয়া সেক্টর হোক, প্রত্যেকটা সেক্টরকে স্মার্ট হতে হবে। অ্যান্ড দ্যাট স্মার্টনেস ওয়েন অনলি কাম বাই ইমপ্লিমেন্টিং আইসিটি। সো আমরা এই যে দাবির পেছনের এই যুক্তিটা, সেই যুক্তিটাকে ওনারা মেনে নিয়েছেন এবং আমরা এই বিগত কয়েকটা সময়ে আপনারাও দেখেছেন যে আমরা
আমাদের ঠিক বেসিসের নির্বাচন পরবর্তী সময় আমাদের যেই ফর্মাল অভিষেক অনুষ্ঠান হয় সেখানেও আমাদের এই দাবির সাথে মাননীয় প্রতিমন্ত্রী এবং প্রাইভেট সেক্টর অ্যাডভাইজার আমাদের পক্ষে হয়ে কথা বলেছেন। তার পরবর্তীতে বাজেট উপস্থাপন হওয়ার ঠিক সপ্তাহখানেক আগে একটি বিশেষভাবে আমন্ত্রিত ব্যবসায়ী প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সেই দলে আইসিটি সেক্টরকে রিপ্রেজেন্ট করি আমি। সেখানেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবিটার কথা উল্লেখ করি এবং তারই ফলাফল স্বরূপ আমরা এই জায়গাটা দেখতে পাই। যদিও আমরা দেখছি যে একদিকে সাধুবাদ জানানোর মতো বিষয়, যেরকম নতুন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ব্লকচেনের মতো নতুন টেকনোলজিগুলোকে এই আইটিএসের ভেতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার অন্যদিকে 7টি সেক্টরকে এই আইটিএসের সংজ্ঞা থেকে বা জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সবগুলো সেক্টরের মধ্যে স্পেশালি আমি আসলে 2টা সেক্টরের কথা আমাকে বলতেই হয়, ক্লাউড সার্ভিস অ্যান্ড ওয়েব হোস্টিং। কারণ আমরা প্রত্যেকে কানেক্টেড, যে যাই কাজ করি এই জায়গাটাতে আমাদেরকে কানেক্টেড থাকতে হয়। আবার অন্যদিকে এটাও সত্যি যে আমরা এই যে সামনে ডেটা প্রাইভেসি অ্যাক্ট নিয়ে কথা বলছি বা আসছে, তার মূল প্রতিপাদ্য হচ্ছে বাংলাদেশের তথ্য বাংলাদেশে রাখা। এখনও আমরা যখন এই সার্ভিসগুলো নেই, পুরো মার্কেটটার সাইজ $20 মিলিয়ন মতো, তার মাত্র 10% আসলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো করে, আর বাকি 90%ই কিন্তু দেশের বাইরে চলে যায়। সেইখানে আসলে এক্সেমশনের প্রয়োজন নাই, বিকজ এটা সেলস হয় বা আমি যদি বলি ট্রেডিং হয়, ওই সার্ভিসটা এনে লোকাল মার্কেটে বিক্রি করা হয়। কিন্তু এইটাকে মাথায় রাখতে হবে, এখন কিন্তু আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো দেশে ডেটা সেন্টার স্থাপন করছেন এবং স্লোলি এটা গড়ে উঠছে। তো তার মানেটা হচ্ছে যদি এই বিদেশি মুদ্রাকে সেভ করতে হয় এবং বাংলাদেশের তথ্যকে যদি বাংলাদেশে রাখতে হয়, তাহলে লোকাল কোম্পানি, দেশীয় প্রতিষ্ঠান যারা ওয়েব হোস্টিং সার্ভিস দিচ্ছে তাদেরকে আসলে এক্সেমশনের আওতায় রাখাটা জরুরি। সো আমি এই দাবিটা জানাবো, স্পেশালি এই 2টা সেক্টর, ক্লাউড সার্ভিস এবং ওয়েব হোস্টিং। এর বাইরে আমি ছোট্ট একটা কথা বলে আমার কলিগদেরকে শেয়ার করব তাদের স্পেসিফিক তাদের সেক্টর নিয়ে কথা বলার জন্য। তারপরে আপনাদের প্রশ্ন উত্তরের পর্যায়ে হয়তো আরও কিছু কথা বলা হবে। আমি একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে আমরা এবারে যেই জায়গাটা নিয়ে আমরা বেসিস থেকে স্পেশালি যে কথাটা বলে আসছি, সেই কথাটা আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ নীতি নির্ধারণী পর্যায়ে বারবার বলা শুরু করেছি এবং বলে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ দেখতে চাই। তার মানেটা হচ্ছে, এবং সেটার ক্ষেত্রে আমরা মনে করি যে এবারের যেই বাজেট, এই যে এক্সেমশন দেওয়া 3 বছরের জন্য, এটা 5 বছর হলে আমাদের জন্য আরেকটু ভালো হয়, তাহলে গোছানো পরিকল্পনা করতে সুবিধা হয়। আমি বিশ্বাস রাখি বাজেটের অধিবেশনে এটা নিয়ে আলোচনা হবে, যে আলোচনা করে 3 বছরকে ওনারা 5 বছরের জন্য এক্সটেন্ড করবেন, এটা আমি বিশ্বাস রাখি। কারণ আমাদের ওই যে দাবিটা যে স্বয়ংসম্পূর্ণতার পথে হাঁটা, যেই প্রযুক্তি সক্ষমতা বাংলাদেশের আছে, যেই প্রযুক্তির সক্ষমতা বাংলাদেশের ছেলেমেয়েদের আছে, সেই প্রযুক্তি যেন বিদেশ থেকে আমদানি করা না হয়। এবং আমরা 2041 সালের মধ্যে আমাদের মেধা, আমাদের দক্ষতা দিয়ে এটা প্রমাণ করতে চাই এবং আমরা ওই জায়গাটা অর্জন করতে চাই যে বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের প্রযুক্তিগত সকল চাহিদা মেটাতে সক্ষম। তো ওই জায়গায় আমরা পৌঁছতে চাই। আমরা বিগত ডিজিটাল বাংলাদেশের জার্নিতে আমরা দেখেছি নতুন নতুন উদ্ভাবন এসেছে, নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আমরা দেশীয় বাজারে বিভিন্ন রকম ক্রিটিক্যাল টেকনোলজি আমরা তৈরি করে আমাদের সক্ষমতা প্রমাণ করেছি। শুধু তাই নয়, দেশের বাইরেও যখন আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, আমরা যখন আমাদের আইটি সার্ভিসেস এক্সপোর্ট করছি, সেইখানেও আমরা অনেক সেন্সিটিভ এবং
ক্রিটিক্যাল সলিউশন কিন্তু আমরা সরবরাহ করছি দেশের বাইরে, সেটাও প্রমাণ করে যে এই দেশের দক্ষতা এবং সক্ষমতা কোন জায়গায় পৌঁছেছে। এখন একটু নীতিগত সহায়তা প্রয়োজন সরকারের কাছ থেকে, তখনই দেখা যাবে যে দেশের এতে আসলে অনেকগুলো বেনিফিট হবে। একদিকে যেরকম দেশীয় প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে, অন্যদিকে তখন দেশীয় প্রতিষ্ঠানগুলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে পারবে, বিকজ আমার লোকাল মার্কেট অনেক বড়। আর তৃতীয়ত হচ্ছে আমাদের যেই সামনের প্রজন্ম, ওরা আমাদের কোম্পানিগুলোতে, আমাদের প্রতিষ্ঠানগুলোতে এবং বিশেষ করে এই তথ্য প্রযুক্তি শিল্পে কাজ করার জন্য আরও বেশি আগ্রহ পাবে। সো আমাদের যে মূল কাঁচামাল এই ইন্ডাস্ট্রি, তা হচ্ছে মানব সম্পদ। এই যে আমরা ব্রেন ড্রেন বলি, অনেকে দেশের বাইরে চলে যায়, দেশের প্রযুক্তি শিল্পকে আরও অনেক বড় করতে পারলেই, এই সামগ্রিকভাবে স্বয়ংসম্পূর্ণতাকে আনতে পারলেই আমরা তখন বাংলাদেশের জিডিপিতে 1.25 না, হয়তো কোনো এক সময় আমরা 5 থেকে 7% কন্ট্রিবিউট করতে পারবো। এই পর্যন্ত বলে আমি প্রথমে মাইক্রোফোন এদিকে একজন আছে, ওনাকে দিয়ে শুরু করি। এমদাদ ভাই। ধন্যবাদ রাসেল ভাই। আমাদের টিএমজিবির সেক্রেটারি জেনারেল কিছুক্ষণ আগেই বললেন এমদাদ ভাইয়ের মন কি খারাপ। আসলে আইএসপি ইন্ডাস্ট্রির সাথে প্রতিবার বাজেটের পরে যা হয় সেটা মন খারাপের মতোই ঘটনা ঘটে। আমাদের অনেক আশা থাকে, ভরসা থাকে, কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে যখন বাজেট ঘোষণা হয় তখন আর আইএসপি সেক্টরের জন্য নতুন নতুন বোঝাই তৈরি করা হয়। বিশেষ করে আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও আইএসপি সেক্টরকে আইটিএস এর অন্তর্ভুক্ত করা হয়নি। গত 2 বাজেটেও করা হয়নি, এই বাজেটেও করা হয়নি। যেটা আইএসপি ইন্ডাস্ট্রি থেকে আমাদের একটাই দাবি ছিল যে আইএসপি সেক্টরকে, যারা আমরা ব্রডব্যান্ড সেবা দিই, আমাদেরকে যাতে আইটিএস এর অন্তর্ভুক্ত করা হয়। তার পাশাপাশি আমাদের যখন আমরা ভ্যাট ট্যাক্সের কথা বলি, তখন ভ্যাট আমাদের 5%, কিন্তু আমাদের কোম্পানিগুলোর উপর আবার এআইটি 10% দেওয়া হয়েছে, যেটা আসলে অনেক কোম্পানি এখন যে কম্পিটিটর মার্কেট, এই মার্কেটে আপনার কম্পিট করে 10% কিন্তু প্রফিট করা সম্ভব নয়। কিন্তু যখন আমি এআইটি 10% আমার কাছ থেকে কেটে নেওয়া হয় বা বিভিন্ন কোম্পানিগুলো কেটে রাখে, আমার যদি 10% প্রফিট না হয়, সেটা কিন্তু এনবিআর থেকে আর রিফান্ড পাওয়ার কোনো সুযোগ নাই। যদিও তারা বলে যে রিফান্ড পাওয়ার সুযোগ আছে, কিন্তু আমি ওইটা রিটার্ন পেতে গেলে আমার যে কাঠখড় পোহাতে হবে, আসলে সেটা কোনোভাবেই এই টাকা আর পাওয়া যায় না। বাস্তবতা হলো পাওয়া যায় না। আমরা ইকুইপমেন্টগুলোর কথা বলি। আমরা দুটো ইকুইপমেন্ট ইউজার এন্ডে বিশেষ করে ইউজ করি। এক সময় আপনারা হয়তো যাদের বয়স 40-এর উপরে, তারা হয়তো বুঝবেন যে ডায়াল আপ মডেম আমরা ইউজ করতাম। দেশে ইন্টারনেটের প্রসারের জন্য সেই ডায়াল আপ মডেমের সেই 40-45-50% ভ্যাট ট্যাক্স ছিল, সেখান থেকে একেবারে নামিয়ে 5% করা হয়েছিল, যাতে ইন্টারনেটের প্রসারটা ঘটে। ঠিক তেমনি আমাদের একটা ইকুইপমেন্ট যেটা হলো ওএনইউ এবং ইউজার এন্ডের রাউটার, এই ওএনইউ দিয়ে আমরা ব্রডব্যান্ড সেবাটা, বিশেষ করে ফাইবার অপটিক কানেক্টিভিটিগুলো আমরা ইউজারের দোরগোড়ায় পৌঁছাই। তার উপরও 37% উপরে আমাদের ভ্যাট ট্যাক্স। এখন এই 37% কে দিবে? এটা কিন্তু ইউজারের উপরই বর্তায়। আসলে আমাদের যে ব্রডব্যান্ডের পেনিট্রেশন, আমরা বলছি যে ব্রডব্যান্ড পেনিট্রেশন আমাদেরকে বাড়াতে হবে। এই ব্রডব্যান্ড পেনিট্রেশন যদি আমি 60%-এর উপরে না নিতে পারি, বিশেষ করে 41-এর মধ্যে, আমি স্মার্ট বাংলাদেশ বলছি, কিন্তু আমি যদি 60%-এর উপরে ব্রডব্যান্ড পেনিট্রেশন নিতে না পারি, তাহলে কিন্তু লক্ষ্য অর্জন হবে না। বর্তমানে আমাদের পেনিট্রেশন মাত্র 10%+। বাকি 50% আমি কিভাবে কভার করব এই সময়ের মধ্যে, সেটার দিক নির্দেশনা বা সুযোগ সুবিধাগুলো এখন থেকে যদি দেয়া না হয়, তাহলে আমাদের স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশ আমরা যেটাই বলি না কেন, সেটা কিন্তু ইন্টারনেটের উপর, বিশেষ করে ব্রডব্যান্ড পেনিট্রেশনের উপর নির্ভর করে। আপনারা জানেন ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিসার্চ আছে যে ব্রডব্যান্ড পেনিট্রেশন যদি 10% বাড়ে, তাহলে জিডিপিতে 1% প্রবৃদ্ধি হয়। এটা কিন্তু স্বতঃসিদ্ধ কথা, কিন্তু আমরা কিন্তু সেই পথে হাঁটছি না। আমরা হাঁটছি একটু মনে হয় যে ব্রডব্যান্ড সেবা এটা এমনি হয়ে যাবে। আসলে এমনি কোনো সেবা হয় না। গভর্নমেন্ট থেকে পলিসি সহযোগিতা যদি না থাকে, তাহলে কিন্তু সেই সেবাটা বাড়ে না।
আপনারা দেখেন আমাদের 3000-এর মতো অপারেটর, বিশেষ করে সবগুলো দেশি অপারেটর। ব্রডব্যান্ড সেবা যারা দেয় এখানে বিদেশি কোনো অপারেটর নাই, দেশের টাকা দেশেই থাকে। আমরা আমাদের যাই প্রফিট হয় সেই প্রফিটের একটা অংশ কিন্তু আমরা নেটওয়ার্ক এক্সপানশনের জন্য বা প্রত্যন্ত অঞ্চলে ইউজারদেরকে সার্ভিসটা দেওয়ার জন্য আমরা ব্রডব্যান্ড সেবার পেনিট্রেশনটা বাড়িয়ে থাকি। কিন্তু আমাদের যখন এক্সট্রা ভ্যাট ট্যাক্স ইকুইপমেন্টের উপর আবার অতিরিক্ত ভ্যাট ট্যাক্স ধরা হয়, এআইটি আবার যেটা 1-2% আগে ছিল সেটা 10% ধরা হয়, তখন কিন্তু আসলে কোনোভাবেই আমরা এই ব্রডব্যান্ড পেনিট্রেশন যা আমাদের লক্ষ্যমাত্রা, যেটা সেই লক্ষ্যমাত্রা আমরা উন্নীত হতে পারবো কিনা আমি সন্দেহ প্রকাশ করছি। আমাদের এআইটি ভ্যাট ট্যাক্স ছাড়াও আমাদের আইএসপিগুলো কিন্তু ওয়েব হোস্টিং করে, তার পাশাপাশি তারা ক্লাউড সার্ভিসে কাজ করে। ওয়েব হোস্টিং ক্লাউড সার্ভিস যেটা আগে আইটিএস এর অন্তর্ভুক্ত ছিল, এবছর সেটাকেও সরিয়ে নেওয়া হয়েছে। আমি বলবো যে আমাদের যদি বৈদেশিক মুদ্রা সেভ করতে চাই তাহলে আমাদের এই ওয়েব হোস্টিং এবং ক্লাউড সার্ভিস এগুলোর উপরে আগে যেভাবে ছিল আইটিএস এর অন্তর্ভুক্ত সেখানে অন্তর্ভুক্ত করা উচিত, কারণ এই সেক্টরটা গ্রোয়িং, এটা বাড়ছে। আমাদের অনেক নতুন নতুন উদ্যোক্তা যারা আছে তারা এই সেবাগুলো নিয়ে আসছে, তাদের জন্যই আমার মনে হয় যে সেটা আইটিএস এর অন্তর্ভুক্ত থাকা উচিত। এটাকে এই বছর কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। তো আমি জোর দাবি জানাচ্ছি যে আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য হলো, আমাদের এই সেক্টরটার গ্রোয়িংয়ের জন্য হলো এটাকে আবার অন্তর্ভুক্ত করার জন্য এনবিআর এবং আমাদের অর্থমন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আর আইএসপি সেক্টরকে যাতে আইটিএস এর অন্তর্ভুক্ত করা হয় এই জন্য আমি আবার দাবি জানাচ্ছি। আমি গত 3 বছর যাবত এই দাবিটা জানিয়ে আসছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও আছে যে আইএসপি সেক্টরকে, বিশেষ করে ব্রডব্যান্ড সেবা যারা দেয় তাদেরকে আইটিএস এর অন্তর্ভুক্ত করার জন্য, কিন্তু কেন যেন কোথায় যেন আটকে যাচ্ছে, এই কাজটা হচ্ছে না। তার মানে আমরা যদি 41-এর মধ্যে ব্রডব্যান্ড সেবা প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে চাই, আমরা যদি স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, তাহলে অবশ্যই আইএসপি সেক্টরকে, বিশেষ করে ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আইটিএস এর অন্তর্ভুক্ত করতে হবে। আমার এই দাবিটাই থাকলো। তার পাশাপাশি আমি যেটা বললাম যে গ্রোয়িং সেক্টর যেটা আছে ওয়েবসাইট এবং আমাদের ক্লাউড সার্ভিস, সেটাকে আইটিএস এর অন্তর্ভুক্ত করতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই। ওয়াহিদ ভাই, বাক্য সভাপতি। ধন্যবাদ রাসেল ভাই। আমি প্রথমেই আমাদের তৌহিদ হোসেন ভাইয়ের যে আম্মা গতকালকে রাত্রে ইন্তেকাল করেছেন, ওনার পরিবারের প্রতি সমবেদনা এবং ওনার আম্মাকে যাতে আল্লাহ বেহেশত নসিব করুন, এবং আপনাদের সবাইকে ওনার জন্য দোয়া করতে অনুরোধ করব। আর বাজেটের ব্যাপারে আসলে আমাদের যেটা সবারই, আমরা তো সার্ভিস প্রোভাইডার, বাক্য উই আর দ্য সার্ভিস প্রোভাইডার, আমরা সব কিছু নিয়েই সার্ভিস প্রোভাইড করি। আইএসপি আমাদের ব্লাড লাইন, সফটওয়্যার আমাদের লাগে, হার্ডওয়্যার আমাদের লাগে। সো সব জায়গায় সব সেক্টরের যদি প্রাইস বাড়ে আমাদের প্রাইসও বাড়বে, এটাই বাস্তবতা। বাট প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের অ্যাটলিস্ট এই আইটিএস এর যে এআইটি এক্সামশনটা এক্সটেন্ড করা হয়েছে, তার জন্য ডেফিনেটলি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী, আমাদের প্রাইভেট সেক্টর অ্যাডভাইজার পলক ভাই, এনবিআর যে আমাদের দাবিটা তারা রেখেছেন, অ্যাটলিস্ট কিছুটা হলেও। আমাদের দাবিটা আর একটু বেশি ছিল, আমরা 2030-31 সাল নাগাদ পর্যন্ত চেয়েছিলাম, বিকজ অফ দ্য গ্লোবাল যে ক্রাইসিস, করোনা পরবর্তী যে ক্রাইসিস, সব মিলায় আসলে আমরা একটু লং টার্ম চাচ্ছিলাম যাতে ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াতে পারে এবং এই ইন্ডাস্ট্রিতে কিছু নতুন ইনভেস্টমেন্ট এবং নতুন ব্লাড সঞ্চালন হয় আর কি। বাট আশা করি যে রিভাইজ বাজেটে হয়তো বা আমরা আশা করবো এটা 3 বছরের জায়গায়, যেটা রাসেল ভাই বললেন 5 বছর, বা আমি তো বলবো আরও 2031 সাল নাগাদ পর্যন্তই যাতে এক্সটেনশন দেওয়া হয়, সো দ্যাট আমরা ঘুরে দাঁড়াতে পারি ইন্ডাস্ট্রিতে। আমাদের আশা ছিল যে যদি এক্সটেনশন হয় তাহলে অ্যাজ ইজ যেভাবে ছিল সেভাবেই যাতে এক্সটেনশন হয়, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম অনেকগুলো সার্ভিসকে তারা বাদ দেওয়া হয়েছে। আমরা জানি না আসলে কোন জাস্টিফিকেশন থেকে বাদ দেওয়া হয়েছে। আইটি সার্ভিসেস বাদ দেওয়া হয়েছে, মেডিকেল ট্রান্সক্রিপশন বাদ দেওয়া হয়েছে, গ্রাফিক্সের উপরে ওইটা বাদ দেওয়া হয়েছে। তো এই সার্ভিসেসগুলো আসলে কেন বাদ দেওয়া হয়েছে আমি জানি না, কারণ এগুলো ডিরেক্টলি
রিলেটেড টু এক্সপোর্ট। আমরা বাংলাদেশে বসে আইটি সার্ভিসেস দিয়ে থাকি বিদেশি কোম্পানিগুলোকে, গ্রাফিক্সের কাজ হয়ে থাকে, মেডিকেল ট্রান্সক্রিপশন আপনারা জানেন অগমেডিক্স বাংলাদেশে কাজ করছে অনেক বছর ধরে, তারা ফুললি মেডিকেল সাইডে কাজ করছে, আমেরিকার ডক্টরদের সার্ভিস তারা এখান থেকে বসে দিচ্ছে। তো এই ধরনের সাকসেস স্টোরি থাকার পরেও কেন হঠাৎ করে এটা বাদ হয়ে যাবে? যদি পুরো সেক্টর বাদ হয়ে যেত সেটা বোঝা যেত, কিন্তু এক্সটেনশন হলো, কিন্তু এদেরটাগুলো এক্সটেনশন হলো না, সেটা জাস্টিফিকেশনগুলো আসলে আমার বোধগম্য নয়। কারণ এটাতে আসলে এক্সপোর্ট আর্নিংকে আরও হ্যাম্পার করবে এবং এই সেক্টরগুলোতে ফরেন ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যাবে আশা, যেটা আমরা ভয় পাচ্ছি আর কি। প্লাস ক্লাউড সার্ভিসেস এনটিটিএন এর উপরে উঠাই দেওয়া হলো, এনটিটিএন এর মতো যদি উঠাই দেওয়া হয় এটাকে রিফ্লেক্ট করবে আইএসপিতে প্রাইসিং রিফ্লেক্ট করলে আমাদের ঘরে এসে পড়বে প্রাইসিংটা, আমরা এন্ড ইউজার্স। তো এগুলো সবই ইন্টারকানেক্টেড আমাদের ইন্ডাস্ট্রিটা। সো আশা করছি যে আমরা হয়তোবা সংশোধিত বাজেটে এই জিনিসগুলো এনবিআর বুঝবে বা অ্যাটলিস্ট তারা দেখবে যে কানেকশনটাগুলো কোথায়। সো আমাদের যেটা দাবি যে এক্সেমশন যদি দেওয়া হয় তাহলে যেগুলোতে ছিল প্রত্যেকটা জিনিসেই যাতে এক্সেমশন দেওয়া হয়, আর একটু লং টার্ম দেওয়া হয়, আর যেগুলো অ্যাড করেছে সেটা ডেফিনেটলি আমরা সাধুবাদ জানাই। নতুন টেকনোলজি, ব্লকচেইন, এআই, এগুলো আমাদের সামনের দিকে টেকনোলজি আসছে, সেইগুলোতে প্রণোদনা দেওয়াটা যুক্তি আছে, যৌক্তিক। সো বাট গোয়িং ফরওয়ার্ড মানে লং টার্ম যাতে দেওয়া হয়। আর আরেকটা দাবি থাকবে যে এনবিআর যাতে আমাদের এই আইটিআইটিএস ইন্ডাস্ট্রির সাথে আলাদাভাবে বসে, তাহলে আমাদের যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বা প্রত্যেকটা ট্রেড বডি যে একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, এটা এনবিআরকে বুঝতে হবে। যে এনবিআর যদি মনে করে যে না আমি খালি হার্ডওয়্যারটা বাড়াই দিলাম, এটা অন্যদের এফেক্ট করবে না, বা আমি একটু ইন্টারনেট বাড়াই দিলাম, এটা এফেক্ট করবে না, বা আমি যদি একটু সফটওয়্যার, এটা এভরিথিং এফেক্টস এভরিবডি। সো এবং এটার এখন আমরা যেভাবে কাজ করছি সেটা যদি এনবিআরকে বুঝতে হবে এবং কিছু ডেটা নিয়ে কাজ করতে হবে, যে আমাদের ইন্ডাস্ট্রি থেকেও কিছু ডেটা ওনাদেরকে দিতে হবে, ওনাদের সাইড থেকেও কিছু ডেটা আমাদেরকে দিতে হবে, যে সো দ্যাট উই ক্যান ওয়ার্ক টুগেদার। ইটস নট যে আমরা ট্যাক্স দিতে চাই না, আমরা কিন্তু এক্সামশন ঠিকই পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু ইনডিরেক্ট অনেক ট্যাক্স দিই। আমাদের এমপ্লয়ীদের ইনকাম ট্যাক্স দেওয়া হয়, আমরা যত প্রকিউরমেন্ট করি প্রত্যেকটার উপরে কিন্তু আমরা ট্যাক্স ভ্যাট দিচ্ছি। সো সেই ডেটাগুলো কি এনবিআর এর কাছে আছে? সেগুলো পর্যালোচনা করে দেখা দরকার যে আমরা ইন্ডাস্ট্রি থেকে কত ট্যাক্স দিচ্ছি, ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি কত ট্যাক্স দিচ্ছি। সো সব জায়গাতে মানে কনসিডার করেই একটা ডিসিশনে আসলে আমাদের আসা উচিত, যেহেতু এটা একটা নতুন সেক্টর, এখনও বলবো আমি নতুন সেক্টর, এবং স্মার্ট বাংলাদেশ যে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন, এটাকে বাস্তবায়ন করতে গেলে এই সেক্টরের আসলে কোনো অল্টারনেটিভ নাই, আমাদের এই সেক্টরকেই সেটা বাস্তবায়ন করতে হবে। সো সেই প্রত্যেকটা জিনিস হিসাবে আমাদের দাবি থাকবে যাতে এনবিআর এই জিনিসগুলোকে আবার পর্যালোচনা করে এবং আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেই দাবিগুলোকে যাতে তারা বুঝে সেটা যাতে আমাদেরকে ইন্ডাস্ট্রিকে দেয় আর কি। থ্যাংক ইউ। তো আমি আশা করব এখন আমি দিচ্ছি আমরিন আপার কাছে ই ক্যাবের তরফ থেকে বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ দুপুর অপরাহ্ন। আমি প্রথমেই শুরু করব বলে যে শমী আপা আমাদের প্রেসিডেন্ট, উনি আসলে আরেকটা মিটিংয়ে বিসিসিআইকে রিপ্রেজেন্ট করছে, তার জন্য আমি আজকে তার জায়গায় আসছি। আমি ই কমার্স যদি ইন্ডাস্ট্রিকে বলি, প্রথমেই বলতে হবে যে এই যে আমাদের 8-4টা অ্যাসোসিয়েশন আছে, বিসিএস, আইএসপিএবি, বেসিস এবং বাক্য, এদের সবার সার্ভিস কিন্তু ই কমার্স নেয়। একটা ই কমার্স কোম্পানির জন্য চালার জন্য ব্যাকগ্রাউন্ডে যে সার্ভিসগুলি হয় তারাই হচ্ছে কি আমাদের আইটির অন্য অ্যাসোসিয়েশনগুলি। সো এদেরকে যা ইম্প্যাক্ট করে সেটার ইম্প্যাক্ট ডিরেক্টলি আমাদেরকে করবে। আজকে ওয়েবসাইট, ক্লাউড হোস্টিং এগুলোর দাম বাড়িয়ে দিলে, কম্পিউটারের দাম বাড়িয়ে দিলে অবশ্যই সেটা আমাদেরকে ইম্প্যাক্ট করবে, আমাদের ওভারঅল কস্ট অফ বিজনেস বেড়ে যাবে। আমাদের প্রথমেই আমি স্মার্ট বাংলাদেশের এই সুন্দর একটা বাজেট দেওয়ার জন্য আমি আমাদের ফাইন্যান্স মিনিস্টার, প্রাইম মিনিস্টার এবং প্রাইভেট সেক্টরের সবাই অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ জানাই। আমি 3টা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। প্রথম হচ্ছে কি আমরা ক্যাশলেস সোসাইটি চাই, আমরা স্মার্ট বাংলাদেশ ক্যাশলেস সোসাইটি কিভাবে করে হবে সেটার জন্য খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে যে এই যে পেমেন্ট খাতে আমাদের যে কস্টটা আছে এটা কমিয়ে দেওয়া। আমি সরকারের কাছে, আমাদের ফাইন্যান্স মিনিস্টারের কাছে দাবি করব যে আমাদের জানিয়ে একটা ইনসেন্টিভ দেয় যাতে আমাদের
পেমেন্ট কস্টটা কমে যায়। তাহলে আমরা এখন অলমোস্ট 70% ই কমার্সের ট্রানজ্যাকশন ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে। এটাতে আমরা কনভার্ট করে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো ক্যাশলেস সোসাইটির দিকে। ই লার্নিং আমাদের একটা খুব বড় একটা জায়গা হচ্ছে ই লার্নিং অ্যান্ড ই সফটওয়্যারস অ্যাপ্লিকেশনস। এই জায়গাটায় আমাদের দাবি হচ্ছে গিয়ে যে আমাদের কর অব্যাহত রাখুক এবং আমরা এই জায়গাটায় আরও যদি কোনো ইনসেন্টিভ দেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে আমরা এই জায়গাটায় মানুষকে আরও ইন্টারনেট, ই কমার্স কীভাবে করে তাদের ট্রেডিশনাল বিজনেসগুলোকে এই আজকের জামানায় আপনার স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিতে যেই জিনিসগুলো তার দরকার সেটার শিক্ষাটা তাকে দিতে পারবো আমরা। আই থিঙ্ক আমাদের আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশনের অনেক মেম্বাররা হচ্ছে গিয়ে ছোট স্মল ক্ষুদ্র ব্যবসায়ী। তারা এই ব্যবসায়ীদের একটা জিনিস যেটা হয়েছে এই বাজেটে, যেটা আই থিঙ্ক একটু বলা, যে আগে আমাদের একটা প্রোগ্রেসিভ ট্যাক্সেশন ছিল টিডিএসে 2%, কেউ 3%, কেউ 5%, সেটাকে এখন স্ল্যাব হিসাবে 7% করে দিয়েছে যারা ম্যানুফ্যাকচারিং করে, আর কিছু জায়গায় 5%। সো আমাদের ই কমার্সে এমন অনেক কটেজ ইন্ডাস্ট্রি, ছোট ছোট উদ্যোক্তা আছে যারা নিজেরা তৈরি করে পণ্য অনলাইনে বিক্রি করছে, সেটা অনেক কোম্পানিতে হয়তোবা দিচ্ছেন। সো এখন যখন টিডিএসটা 7% হয়ে যাবে, স্বাভাবিকভাবে তার জন্য এটা কষ্টকর হয়ে যাবে। সো আমরা এর জায়গাটায় বলবো যে এখানে জানি একটা কর তাদেরকে অব্যাহত করা হয় এবং যাতে তাদেরকে এটা থেকে বের করে দেয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে এক্সামিশনটাকে কন্টিনিউ করার সিদ্ধান্ত বা প্রস্তাবনা আসলো, তার সাথে একটি ছোট্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের সবাইকে ক্যাশলেস হতে হবে। এই শর্তটাকেও আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই, কিন্তু একটু বাস্তবতা যদি আমরা ভাবি, সেই বাস্তবতার নিরিখে যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী একটা টার্গেট দিয়েছেন, সেটা হচ্ছে যে 2031 সালের মধ্যে সবাইকে ক্যাশলেস হতে হবে। তাহলে কি সফটওয়্যার কোম্পানিগুলো 2024 থেকে ক্যাশলেস হওয়া শুরু করবে? এটা একটা মানে জায়গায় আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেইখানেও যদি ক্যাশলেস হওয়ার পক্ষে আমরা যাই, তাহলে এই জায়গাটার একটু ক্ল্যারিটির সমস্যা আছে। তা আমরা সবাই মিলে এনবিআর সাথে কথা বলবো। একটা হচ্ছে যেরকম 36 লাখ টাকা পর্যন্ত বাৎসরিকভাবে খরচ করার একটা বিষয় রাখা আছে, সেটা আসলে অনেকের জন্যই খুবই নগণ্য, এটা যেরকম একটা বিষয়। আবার দ্বিতীয়ত হচ্ছে যদি ক্যাশলেস কেউ বা 36 লাখ টাকার মধ্যে থাকতে না পারে, তখন কি হবে সেটারও কোনো দিক নির্দেশনা নেই। তো এই ক্ল্যারিটিগুলো একটু খুব প্রয়োজন আছে আমাদের, বিকজ আমরা এটাকে সাধুবাদ জানাই যে বেসিস বা সফটওয়্যার বা আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি থেকে যদি ক্যাশলেসের যাত্রাটা শুরু হয়, দিস ইজ ভেরি গুড, বাট উই নিড ক্ল্যারিটি এবং উই নিড মানে একটা সহনশীলভাবে জিনিসটাকে, এই জার্নিটা যেন এখন থেকেই শুরু হয়, সেই সহনশীলতা যেন থাকে। যেমন আমরা যেন 36 লাখ টাকার এত ছোট ব্যারিয়ারে না থাকি। আবার না হলে, করতে না পারলে, কেউ যদি করতে না পারে, তখন আসলে সে কি 0 থেকে 27.5-এ চলে যাবে কি না সেটাও আমরা জানি না। আবার কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু যেটা করা হয়, 27.5% কেউ যদি ট্যাক্স দেয়, সে যদি ক্যাশলেস ট্রানজ্যাকশন করে তাকে 2% এক্সেম্ট করা হয়। দ্য ডিফারেন্স বিটুইন ক্যাশ অ্যান্ড ক্যাশলেস ইজ জাস্ট 2%, ওয়ারেজ আমরা যদি ক্যাশলেস না হতে পারি তাহলে 0 থেকে 27.5%। এই ক্ল্যারিটিটা আমাদেরও দায়িত্ব, এনবিআর এর সাথে একটু ক্ল্যারিটি নেওয়া আগামী কয়েকদিনের মধ্যে। আপনাদের মাধ্যমে আমি এই দাবিটা জানাচ্ছি যে ক্যাশলেস আমরা হতেই চাই, বাট ইট নিডস এ লট অফ ক্ল্যারিটি ইন টার্মস অফ লিমিট এবং ইন টার্মস অফ ইফ উই কান্ট মেনটেন ইট, প্রসেসটা পরবর্তী জায়গায় কী হবে। আমি প্রশ্ন উত্তরের জন্য সামনে একটু মাইক্রোফোনগুলো দিলে, কারো যদি প্রশ্ন থাকে। হ্যাঁ, জি। আসলে আমি মাজহারুল ইসলাম মিচেল। আসলে আমার আসলে প্রশ্নটা হচ্ছে সিম্পল একটা প্রশ্ন, যে এই যে বাজেটটা দেখা যাচ্ছে, এই বাজেটের আপনার প্রতিক্রিয়া যখন নিতে চাই তখন আপনি বলছিলেন যে খুব ভালো হয়েছে, কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে আসলে ব্যাপারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে।
এইটা কেন এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বাংলাদেশের যারা ছোট ছোট বিজনেস করতে চান, যারা যেমন আপনি ক্লাউডের কথা বলছেন, বা মানে যারা হোস্টিং বিজনেস করতে আছে, আমরি বাবা যা বললেন, তো যারা ছোট ছোট বিজনেস করতেছেন তাদের জন্য কি আমাদের এই বাজেটটাকে হুমকি স্বরূপ কিনা, বা ফ্রেন্ডলি হলো কিনা, বাজেটটা ফ্রেন্ডলি হলো কিনা আমাদের জন্য? থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন। Mitchell, thank you very much. Immediate reaction was yes. আমরা তো প্রথম থেকেই চিন্তায় ছিলাম যে এক্সামিশন কন্টিনিউ করবে কি করবে না। সো অফকোর্স আমি আজকেও শুরু করেছি, কৃতজ্ঞতা জানি, আমরা সবাই তাই শুরু করেছি। আর একটা দুটো দিন আমাদেরও সময় লাগে বাজেটকে অ্যানালাইসিস করা। যেমন ক্যাশলেসের বিষয়টা আমরা একটু ভেতরে গিয়ে এসআরও টেনে নিয়ে এসে, পুরো বক্তৃতা টেনে নিয়ে এসে দেখেছি আমরা যে এই যে ক্যাশলেসের বিষয়টা আছে। আর আমার মনে হয় আমি মিচেলকে না বললেও আরও অনেককেই বলেছি, এবং আমার লিখিত বক্তব্য আমি বলেছি যে ওয়েব হোস্টিংয়ের বিষয়টা যেই গোটা বাদ দেওয়া হয়েছে এই বিষয়টা আমি প্রথম থেকেই কিন্তু বলেছি। ওটা আমার লিখিত বক্তব্য তোমার সাথে যেটা শেয়ার করা হয়েছে, ইউল ফাইন্ড দ্যাট, সো দের ইজ নো চেঞ্জ। আর আমি যেটা বলবো যে হ্যাঁ, এটা শুরু। স্বনির্ভরতা যদি আমরা তথ্য প্রযুক্তির স্বনির্ভরতা দিকে যাই, তাহলে এটাকে সরকার পজিটিভলি ভেবেছেন যখন, তাহলে সবগুলোকে একসাথে রেখে কোনো রকমের শর্ত না জুড়ে দিয়ে যেভাবে এক্সামিশন ছিল সেভাবে এক্সামিশনটা 5 বছর পর্যন্ত কন্টিনিউ করুক, এই হচ্ছে বিষয়। পরবর্তী প্রশ্ন। জি, আমি একটু সুযোগ নিতে যাচ্ছি। মুরসালিন, সিনিয়র রিপোর্টার, নিউজ 24 থেকে বলছি। এখানে যেই বিষয়টি আপনারা বলছেন, আসলে মোটামুটি এগুলো আমরা বাজেটের আগে থেকেই আপনাদের সাথে আলাপ করে একই কথাগুলোই আমরা শুনতে পাচ্ছি। এখানে আপনাদের যে লিখিত বক্তব্য আমরা পেয়েছি এবং আপনাদের কাছে যা শুনলাম, সেখানেও মোটামুটি সবারই কোনো না কোনো সুনির্দিষ্ট জায়গাতে দাবি আছে এখনও। আমার প্রশ্নটি আসলে যেটি রাসেল ভাই আপনাদের 4 জনের উদ্দেশ্যে, যদি 4 জনই আলাদা আলাদাভাবে দিতে চান দিতে পারেন, একজন দিতে চাইলে দিতে পারেন। খুব স্পেসিফিক কি আপনারা বলতে পারবেন যে কবে নাগাদ আমরা গণমাধ্যম কর্মীরা এই হেডলাইনটা করতে পারবো, স্বয়ংসম্পূর্ণ দেশের তথ্য প্রযুক্তি খাত, লাগছে না আর কোনো প্রণোদনা, এই ধরনের কোনো হেডলাইন আমরা কবে নাগাদ করতে পারবো? 1, 2, আপনারা যে বারবার বলছেন 5 বছর, আপনারা কি কারণে নিশ্চিত যে 5 বছর পর আপনাদের আর এই প্রণোদনা লাগবে না? এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা সবাই ব্যবসায়ী। ব্যবসায় আসলে কখন কোন জিনিসটা আসে সেটা যেখানে 6 মাস পরেও প্রেডিক্ট করা যায় না, 5 বছর প্রেডিক্ট করা খুব কঠিন। যদি ভেবে চিন্তা করেন যে প্রণোদনা লাগবে না মানেই স্বয়ংসম্পূর্ণ, সেটাই কি আসলে সত্যি যে প্রণোদনা না পাওয়া মানেই স্বয়ংসম্পূর্ণতা? বিষয়টা এরকম না। আমাদের সবচাইতে সক্ষম এবং ইকোনমিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করা আরএমজি সেক্টরে এখনও প্রণোদনা পায় এবং প্রণোদনার জন্য দাবি চালিয়ে যাচ্ছে। আবার এই একই সেক্টর কিন্তু এখনও মানব সম্পদের অভাবে ভোগে। এই আরএমজি সেক্টরে কিন্তু এখনও অনেক বিদেশিরা কাজ করছেন, এত বছরেও মানব সম্পদ তৈরির জায়গাটা ওনারা পারেননি। তো আমার আসলে বিষয়টা এরকম থাকবে যে আমরা না একটা প্রেসক্রিপশন বলতে পারি, একটা চাওয়ার জায়গাটা বলতে পারি, সব কিছুই আমাদের হাতে নাই। যেরকম ধরেন আমরা এর আগে বলেছি, এই যে আপনারাই আমাদেরকে প্রশ্ন করেন $5 বিলিয়ন কবে হবে, তো এই $5 বিলিয়ন কবে হবে আসলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই শেষ না। লক্ষ্যমাত্রা মানে অর্জনের জন্য এটা একটা স্ট্র্যাটেজি, এটা একটা বিজনেস টার্গেট। এভরি বিজনেস হ্যাজ ইটস ওন টার্গেট, এবং সেটা অ্যাচিভ করার জন্য আপনাদের মধ্যে কোনো একজন মিডিয়া যদি হতে চায় আমি দেশের 1 নাম্বার মিডিয়া হব, তাহলে প্রথমে আপনাকে কিছু কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে, আপনাকে সেই অনুযায়ী আগাতে হবে প্রতি বছর ধাপে ধাপে। আপনি জাস্ট বলে দিবেন যে কালকে আপনার সিইও বলে দিল আপনি 1 নাম্বার হন 5 বছরে, আর কিছু করলেন না, আপনি হয়ে উঠবেন না। তো কি দরকার? কর্মপরিকল্পনা। আমরা একটা কর্মপরিকল্পনা দিয়েছিলাম, বেসিস থেকে দিয়েছি, সেটা হচ্ছে 3x3 একটা ফর্মুলা আমরা বলেছি, এটা আমরা লিখেছিও, লিখে সরকারকে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা এখানেও একটা কর্মপরিকল্পনা দিচ্ছি যে বাংলাদেশকে একটা পলিসিগত সাহায্য দেওয়া হোক এই শিল্পকে, যে এই শিল্পের কোনো রকমের তথ্য প্রযুক্তি চাহিদা আর বিদেশ থেকে নেওয়া হবে না। দেখবেন আমরা বড় হতে শুরু করব।
আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো আরও বড় হওয়া শুরু করবে, তখন অটোমেটিক্যালি কিন্তু এই চাহিদাগুলো মরে যায়। আমি গতকালকেও শুনেছি পোশাক শিল্পের কোনো একজন নেতা বলছেন যে আমাদের পোশাক শিল্পের 70 থেকে 85% প্রতিষ্ঠান এখনও আইসিইউতে আছেন। পোশাক শিল্পের মতো লোকজন এমন কথা বলছেন কিন্তু, হ্যাঁ, কিন্তু এটা আসলে কয়দিন আগে হয়তো ছিল না, এখন আবার গেছে আইসিইউতে কোনো একটা কারণে, আন্তর্জাতিক পলিসির কারণে। সেটা আসলে প্রতি বছর ওয়াইজ এরকম করে আসলে আপনার মিডিয়াও বলতে পারবে না, কারো মিডিয়া বলতে পারবে, ওটাও কিন্তু একটা বিজনেস হাউস। ইফ ইউ থিঙ্ক এজ এ বিজনেস হাউস, ইটস এ কন্টিনিউয়াস জার্নি। এবং কখন যে কোন সময় কোন চ্যালেঞ্জ চলে আসে, আমরা 26-এর পরবর্তী সময় কি হবে প্রেডিক্ট করতে পারি, 26 পরবর্তী সময় আমরা কিন্তু একদম শক্ত হয়ে বলতে পারবো না এটাই হবে। সো ওইভাবে আমাদেরকে চলতে হবে। ধন্যবাদ। মুরসালিন ভাই, আমি 2টা পয়েন্ট অ্যাড করতে চাই রাসেল ভাইয়ের সাথে। যে আপনার যেটা কোশ্চেন ছিল যে কেন ইন্ডাস্ট্রির প্রণোদনা, আমাদের আসলে, আমি একটু ডিফারেন্টলি যদি বলি, আমাদের আসলে ইন্ডাস্ট্রির প্রণোদনা লাগতো না বা আমরা চেতামও না যদি আমাদের দুটো জায়গাতে অ্যাড্রেস করা হতো। একটা হচ্ছে দক্ষ মানব সম্পদ, আমরা দক্ষ মানব সম্পদ পাচ্ছি না, যে কারণে আমাদের কস্ট অফ সার্ভিস ডেলিভারি ইনক্রিজ করছে। বিকজ আমার বাইরের থেকে লোক নিয়ে এসে যাচ্ছে, আমার অর্গানাইজেশনে আমার 2টো লোক আছে বাইরে থেকে কাজ করে, তারা 10 বছর ধরে আছে। আমি 10 বছরে এখনও একটা তাদের রিপ্লেসমেন্ট তৈরি করতে পারি নাই বা খুঁজে পাইনি দেশের ভিতরে। এটা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সেকেন্ড হচ্ছে যে আমার কস্ট অফ ডুইং বিজনেস, আমার কস্ট অফ ডুইং বিজনেস যদি সরকার যদি লিমিট বা আমরা যদি কস্ট কমাই দিতে পারতো, এই বছরে বা গত বছরে যদি দেখেন ইজ অফ ডুইং বিজনেস আমরা কিন্তু আবার 2টা ধাপ পিছিয়ে গেছি। তাহলে আমরা যখন 10 বছর আগে, আমি যখন 10 বছর বা 12 বছর আগে আমি আমার ব্যবসা শুরু করি বাংলাদেশে, তখন যে স্ট্রাগল ফেস করেছিলাম, এখন আমি বলবো যে আমি আরো বেশি স্ট্রাগল ফেস করছি। আমার কিন্তু স্ট্রাগল কমে নাই, বরঞ্চ বেড়েছে। এটা বাস্তবতা। আমরা এইটা কতজন ওন করছে, আমার গভর্নমেন্টে যে পলিসিগুলো হচ্ছে সেটা কতটুকু ইন্টারকানেক্টেড, কতটুকু হেল্প করছে ইচ আদারকে, এই জিনিসগুলো একটু বোঝার ব্যাপার আছে। সো আমি যদি মানে বড় দাগে বলি যে আমার ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস, কস্ট অফ সার্ভিস ডেলিভারি যদি আমার কমায় দেয়, কম থাকে, আমার যদি মানে আউট অফ পকেট এক্সপেন্সেস যদি আমার না লাগে, যে আমি ট্যাক্স ফাইল করলে এনবিআরকে যখন এভরি ইয়ার আমাকে ট্যাক্স দিতে হয়, আমি এইটি এক্সামশন সার্টিফিকেট আনতে যাই, সেখানেও আমার এনবিআরকে টাকা দিতে হয়। এগুলো তো বাস্তবতা, এগুলো আমরা সবাই জানি, অনেক সময় বলে এসেছি। নট খালি এনবিআর, আমার লেবার মিনিস্ট্রিতে লেবার ল এখনো আমাদের তথ্য বা নলেজ বেস লেবার ল না। সো আমার প্রত্যেক বছর লেবার মিনিস্ট্রি থেকে লোক আসতেছে, ডাইফি থেকে লোক আসতেছে, তারা ভিজিট করছে, বড় ফর্দ ধরাই দিয়ে যাচ্ছে, ঠিক না করতে গেলে তাদের থেকে আবার কনসালটেন্সি নিতে হচ্ছে। সো এই জিনিসগুলো যদি আমরা ঠিক না করি, যদি ঠিক করি, তাহলে আমার ওখানে কস্ট কিন্তু লাগছে না। সো আমি কিন্তু ট্যাক্স দিতে পারি। সো ইটস মানে ইন্টারকানেক্টেড টু এভরিথিং। সো আমার পলিসি মেকাররা যদি আমাকে ওরকম পলিসি দেয় যাতে আমার বিজনেসের কস্ট কমে যায়, আই উইল বি হ্যাপি টু প্রোভাইড ট্যাক্সেস। আমরা কেউ এক্সাম্পশন চাই না। সো সেই জায়গা থেকে আসলে আমাদের একটু ক্ল্যারিফিকেশনটা থাকা দরকার। থ্যাংক ইউ। আমি যদি আপনাকে একটু জানতে চাই, আমার জানা ভুল থাকতে পারে, আপনি তো সরকারের সাথে মিলে ট্রেনিং করান, সেক্ষেত্রে কেন আপনি দক্ষ জনবল তৈরি করতে পারছেন না? সরকারের সাথে যে ট্রেনিংগুলো হয় সেটা হচ্ছে আপনার প্রান্তিক লেভেলে, আপনার ইন জেনারেল একটা আইটি সেক্টরে ট্রেনিং হয়। কোনো স্পেসিফিক ট্রেনিং যেগুলো হচ্ছে সেটা হচ্ছে, বাট কোয়ান্টিটি কতটুকু, আপনার সরকার কতটুকু ট্রেন করছে, তার মধ্যে কতজন আসলে দেশে থাকছে, কতজন দেশের বাইরে চলে যাচ্ছে। এবং আমরা কিন্তু অনেক বছর ধরেই, এই বছরের না, প্রত্যেক বছর বাজেটের আসার আগে কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন থেকে এনবিআরকে একটা দাবি পাঠানো হয়, এবং প্রত্যেকবারই দেখবেন যে বাক্য থেকে আমরা বলে আসছি যে এই যে স্কিল ডেভেলপমেন্টের জন্য যে ট্রেনিং এর এক্সপেন্স, সেখানে আমাদের প্রত্যেক বছর 27% ট্যাক্স ভ্যাট দিতে হয়। গভর্নমেন্টের প্রজেক্টেও কিন্তু 27% ট্যাক্স ভ্যাটই দিতে হয়। তো আমি স্কিল সেট বাড়ানোর জন্য দক্ষ মানব সম্পদ বানাচ্ছি, ট্রেনিং দিচ্ছি, কিন্তু তার উপরে আমাকে আবার ট্যাক্স ভ্যাট দিতে হচ্ছে। তাহলে আমার লাভ কি? সেই ট্যাক্স ভ্যাট না দিয়ে যদি আমি সেখানে ইউনিভার্সিটি লেভেলে, যারা ইউনিভার্সিটি যে রেটে ট্যাক্স ভ্যাট দেয়, সেই রেটে যদি ট্রেনিং ইনস্টিটিউট ট্যাক্স ভ্যাট দিয়ে দক্ষ মানব সম্পদ আরও বেশি বাড়াতে পারে, ওই 20% বাড়ায়, সেই টাকা দিয়ে যদি আরও 10,000 লোকের ট্রেনিং দিতে পারে, তাহলে কিন্তু কোয়ান্টিটি অনেক বাড়বে। সো সেই জন্য আমি বললাম যে সরকার যেভাবে ট্রেনিং করছে, সরকার পুরো দেশ হিসাবে দেখছে, আমরা দেখছি আমাদের সেক্টরটাকে, যে আমাদের সেক্টরে আসলে কি ধরনের জনশক্তি লাগবে। আর ইন জেনারেল ট্রেনিং কিন্তু কোনো জায়গাতে আমাদেরকে হেল্প করবে না, যে ইন জেনারেল আইটি আমার লাগবে হয়তো বা এই সার্টিফিকেট আলা মানব সম্পদ, বা নট অনলি টেকনিক্যাল, আমার দরকার ম্যানেজারিয়াল,
আমার দরকার মিড লেভেল ম্যানেজার্স, আমার লাগবে আমার HR যে চালাবে, আমার লাগবে যে আমার পুরো টেকনোলজি টিম যে ম্যানেজ করবে, তাকে হয়তো বা টেকনোলজি খুব একটা বুঝতে হবে না, বা তার ম্যানেজারিয়াল স্কিল থাকতে হবে। সেইগুলো তো ট্রেনিং আসলে সরকার ওইভাবে দিচ্ছে না, দিচ্ছে হয়তো বা মোর স্কিল বেস, মোর টেকনোলজিক্যাল ট্রেনিং। সো সেই জায়গাটাতে আপনার মিড লেভেল ম্যানেজার্স যদি আমরা ক্রিয়েট করতে না পারি, আমরা স্কেল করতে পারবো না। আমরা আজকে 1000 লোকের কোম্পানি থেকে 10,000 লোকের কর্মসংস্থানের কোম্পানি হতে পারবো না, যেটা ইন্ডিয়া করেছে বা অন্যান্য দেশ করছে। তো এই জায়গাগুলোতে আসলে আমাদেরকে আর একটু ভেরি স্পেসিফিক ভাবে দেখতে হবে আর কি। থ্যাংক ইউ। মোরসালিন ভাই, আপনার কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন ছিল। আইএসপি সেক্টর, এই সেক্টর কিন্তু জন্মলগ্ন থেকে 96 থেকে আজ পর্যন্ত কোনো সরকারের কোনো প্রণোদনা পায়নি। তার মানে আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ। তার পাশাপাশি আমি একটু বলতে চাই, তাহলে এখন কেন আপনারা ITS এর অন্তর্ভুক্ত হতে চান? এটা আপনার পরবর্তী কোশ্চেন হবে, আমি জানি। আমরা গত 3 বছর আগেও আমরা চাইনি ITS এর অন্তর্ভুক্ত হতে। আমরা 3 বছর, যখন কোভিড আসলো, যখন আমাদের ক্রাইসিস শুরু হলো, বিশেষ করে আমার ডলারের রেট যখন বাড়তে শুরু করলো, আমার কিন্তু প্রত্যেকটা ইকুইপমেন্ট, আমি বলবো যে 80 থেকে 90% ইকুইপমেন্ট আমি আমদানি নির্ভর, আমার বাইরে থেকে আমদানি করতে হয়। এখন সরকারের টার্গেট হলো স্মার্ট বাংলাদেশ বানানো, 41-এর মধ্যে স্মার্ট বাংলাদেশ বানাতে হবে, এবং ব্রডব্যান্ড পেনিট্রেশন 60%-এর উপরে আমাকে নিয়ে যেতে হবে। আমি যদি ওই টার্গেট ফুলফিল করতে যাই, যেখানে আমার ডলার রেট বেড়ে গেছে, আমাদের কোম্পানিগুলো লস করছে, কোনো কোনো কোম্পানি হয়তো 2-3% প্রফিট করছে, এ দিয়ে কিন্তু আমি এক্সপানশন করতে পারবো না। হয় আমাকে লোনে যেতে হবে, অথবা সরকারের পলিসিগত সহযোগিতাটুকু লাগবে। আমরা সেই পলিসিগত সহযোগিতার জন্যই আমরা ITS এর অন্তর্ভুক্ত হতে চেয়েছিলাম। আসলে আমরা কেউই চাই না যে সরকারের মানে প্রণোদনা বা দয়া দাক্ষিণ্য নিয়ে ব্যবসা করতে। আমরা চাই সত্যিকার অর্থে নিজেই স্বনির্ভর হতে। আসলে সরকার সহযোগিতা করে আমাদেরকে পলিসি দিই, আমরা সেই পলিসি নিয়েই আসলে এগোচ্ছি। আমাদের সরকার যতটুকু আমরা দিয়েছে এই পর্যন্ত পলিসিগত সহযোগিতা দিয়ে কিন্তু আজ পর্যন্ত আমরা এত দূর এগিয়েছি। কিন্তু আমি যদি বলবো যে আমরা সহযোগিতা পাচ্ছি কিনা, হ্যাঁ পাচ্ছি, কিন্তু এখন আমরা ইন্টারন্যাশনাল ক্রাইসিসে, বিশেষ করে আমার ইম্পোর্ট করতে যে আমি যেই ক্রাইসিস, আমি সেই ক্রাইসিসে আছি। আমি সেই ক্রাইসিস থেকে উত্তরণের জন্যই সরকারকে সহযোগিতা করার জন্য, এই ইন্ডাস্ট্রিটাকে যাতে সহযোগিতা করে তার জন্য আমি বারবার বলছি। ধন্যবাদ ভাই। আমি এমদাদুল হক তুহিন, সারা বাংলা .net কাজ করি। আমি জানতে চাচ্ছি আপনারা আসলে সত্যিকার অর্থে আরও কত বছরের জন্য ট্যাক্স এক্সামশন চাইবেন? আপনারা অলরেডি কিন্তু আলোচনা শুরু করেছেন 3 বছর, 3 বছরে আপনারা সন্তুষ্ট নন যতটুকু মনে হচ্ছে। 1, 2 হচ্ছে ক্যাশলেস, এই বিষয়টা আমি একটু বুঝতে চাচ্ছি। আমি যতটুকু আপনাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি সেটা হচ্ছে ব্যাংক ট্রানজ্যাকশন বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে যারা পুরো ফুললি ক্যাশলেস হবে তারা এক্সামশনটা পাবে, কিন্তু আপনি একটা 36 লাখের ব্যারিয়ার বলেছেন। আমি এই বিষয়টা একটু ক্লিয়ার হতে যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ। কত বছর চাই বা বিষয়টা হচ্ছে কি, আমি উত্তরটা আসলে আগে মুরসালিনের প্রশ্নেই ছিল। এটা আসলে সময় কথা বলবে, সময় আমাদেরকে কোন দিকে নিয়ে যায়। খেয়াল করে দেখেন, আপনারা হয়তো বলছেন কত বছর চান, মানে শোনাচ্ছে হয়তো আমরা চেয়ে যাচ্ছি। খেয়াল করে দেখেন এই রুমটা বা BIJF, TMGB, হ্যাঁ, ICT জার্নালিস্টদের সংখ্যা কত বেড়েছে, ICT জার্নালিজমের গুরুত্ব কত বেড়েছে। হ্যাঁ, আমরা যখন 5-7 বছর আগে প্রেস কনফারেন্স করতাম, আমি গুনেছি 12টা ক্যামেরার সামনে। হ্যাঁ, সো থ্যাঙ্কস টু অল অফ ইউ, আমরা সবাই মিলেই কিন্তু বড় হচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু বিগত 15 বছরে 15 বছর আগে $112 মিলিয়ন এক্সপোর্ট করতাম, এখন প্রায় $1.5 বিলিয়নের বেশি এক্সপোর্ট করি। কর্মসংস্থান করতাম 30,000-এর মতো, এখন প্রায় 2.5 লক্ষ কর্মসংস্থান করি। হ্যাঁ, সো ডিজিটাল বাংলাদেশের আমি 5টা থেকে 10টা 12 বেশি ই-গভর্নেন্সের এক্সাম্পল দিতে পারবে। যে এখন হজ মৌসুম চলছে, এত একটা বিশাল যজ্ঞ আমাদের একটা দেশীয় প্রতিষ্ঠান কাজটা করেন। সেরকম অনেক এক্সাম্পল দিতে পারবো, জাস্ট এখন হজ মৌসুমের কারণে একটাই দিলাম। তো এই যে আমাদের এই যে আমরা বড় হচ্ছি, হ্যাঁ, আমারও একটা দেখার বিষয় আছে, কবে মিডিয়াতে আমি খেলার পাতার মতো আস্ত এক পাতা
তথ্য প্রযুক্তির পাতা দেখতে পাবো। এই দাবি বা আমার এই কথা, আশাবাদ বা আকাঙ্ক্ষা আমিও বিগত 10 বছর ধরে বলে যাচ্ছি। আপনারা হয়তো বলবেন যে আপনারা বড় হলে আমরাও বড় হব, নতুন নিউজ আসলে আমরাও করতে পারবো। তো নতুন নিউজ কিন্তু আসবে। নতুন যে আপনারা সবসময় আমাদের দাবির পক্ষেই ছিলেন, সবসময়, আগের বারও ছিলেন, আপনাদেরকে সাথে নিয়ে আমরাও বড় হয়েছি, আপনারা বড় হয়েছেন। একটা আস্ত পাতা যখন হবে, এটা যখন আমার দাবি, তখন দেখবেন নতুন প্রজন্মকে আপনারা হেল্প করতে পারবেন। আসো প্রযুক্তি শিল্পে জয়েন করো, অন্য শিল্পে না গিয়ে এই শিল্পে জয়েন করো। এই শিল্পতে কাজ করা, উদ্ভাবন দেখানো যায়। এই শিল্পতে কাজ করা নিরাপদ। এই শিল্পতে কাজ করা মানে দেশকে কন্ট্রিবিউট করা। সেখানেও আপনাদের কাছে আমার চাওয়া রয়ে গেল। পরবর্তী প্রশ্ন, ক্যাশ লিস্টে ওই কাগজটা পাঠিয়ে দিব আপনাকে, স্ক্রিনশটটা দিয়ে দিব। ওইটা বাজেটের বক্তৃতার ভেতরেই আছে। হ্যাঁ, আয়কর আইনে দিয়েছে। আচ্ছা, আমি আমার বক্তব্যে একটা পয়েন্ট মিস করেছিলাম। আমি চিন্তা করছিলাম যে কোন জিনিসটা মিস করেছি। একটা জিনিস যেটা, যে আমাদের ই কমার্সের দুটো পার্ট, একটা হচ্ছে গিয়ে টেকনোলজি, আর একটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ফুলফিলমেন্ট যেটা আমরা করি, যেটার জন্য আমাদের দরকার হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ক্যাশলেস মোবাইল ফাইন্যান্সিয়াল পেমেন্ট এটা, এবং আরেকটা হচ্ছে লজিস্টিক্স। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, রাইট? আমাদেরকে যখনই আমরা বলি যে ই ক্যাব থেকে কিন্তু আমরা একটা স্মার্ট লজিস্টিক্স, স্মার্ট বাংলাদেশের জন্য দরকার স্মার্ট লজিস্টিক্স। স্মার্ট লজিস্টিক্সের জন্য যখন এই যে আন্ডারলাইং কস্টগুলি বেড়ে যায়, তখন কিন্তু লজিস্টিক্স কস্ট আরও ইনফ্লেটেড হয়, এবং অ্যাজ আ রেজাল্ট আমাদের ই কমার্স ব্যবসায়ীদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায়, যার কারণে আজকাল আপনারা অনেকেই ই কমার্সের থ্রুতে সমস্ত পণ্য, গ্রোসারি, খাওয়া সব কিছু কিনছেন, ওগুলির দামও বেড়ে যায়। সো আমরা সরকারকে আহ্বান জানাবো যে এই স্মার্ট লজিস্টিক্স এই জায়গায় যে তারা যে একটা গাইডলাইন তৈরি করলো, ওখানেও আমরা কাজ করেছি, কিন্তু এই জায়গায় আমাদেরকে কোনো একটা ইনসেন্টিভ দিয়ে যাতে এই ব্যবসাগুলি অ্যাকচুয়ালি দাঁড়াতে পারে, এবং একদম গ্রাম অঞ্চল থেকে সিটি পর্যন্ত জানি আমাদের সার্ভিসগুলোকে স্মার্টলি কানেক্ট করতে পারি আমরা। থ্যাংক ইউ। আমরা শেষ করি মনে হয়। সুব্রতদা ফোন করেছেন, উনি একটু অসুস্থ হয়েছেন, ওনার রিপ্রেজেন্টেটিভ আসার কথা ছিল, ফোন না করে আমি জানতে পারবো না কেন আসেন নাই। হ্যাঁ, বাণিজ্য আটকে গেছেন উনি। যাই হোক, শেষ করার আগে ছোট্ট একটা দাওয়াত আপনাদেরকে দেই, ডিউ ইনভিটেশন আপনাদেরকে পৌঁছে দেব আমরা। সেটা হচ্ছে আগামী পরশুদিন 11ই জুন বেসিস এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আমরা একটা রাউন্ড টেবিল করছি অন দ্য টপিক ইম্পর্টেন্স অফ আইসিটি ফর ইকোনমিক গ্রোথ ইন বাংলাদেশ। আমরা যে কথাগুলো বলি সেটাই পলিসি রিসার্চ ইনস্টিটিউট আমাদের হয়ে এটা রিসার্চ করেছেন, ওনারা ওনাদের কথাগুলো বলবেন। এটা শুধুমাত্র সংবাদ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্যই এই আলোচনাটা, যে কেন আইসিটিকে দরকার এবং বিভিন্ন জায়গায় দরকার। এটা 11ই জুন বিকেল 3টায় এই একই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে রাখলাম, তারপরেও আমি আবার দাওয়াত পাঠাবো আপনাদেরকে অফিসিয়ালি। সবাইকে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।